তদন্তের সময় অ্যারেস্টটা যখন নিতান্ত দরকার হবে তখনই তাকে অ্যারেস্ট করো, তার আগে সাধারণ মানুষ অনেকে অভিযোগ করেন সেটিং এর জন্য নাকি এই রাজ্যে দুর্নীতি সহ একাধিক তদন্ত থমকে যাচ্ছে, মানে যে গতিতে হওয়া উচিত ছিল হচ্ছে না। এই সেটিং তত্ত্বটা নিয়ে স্যার আপনি কিভাবে? আর সন্দেশখালিতে যে সমস্ত মহিলারা তারা এই প্রতিবাদ করেছিল তাদের কপালে অনেক কষ্ট আছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সুপ্রিম কোর্টের যে রায় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট বলেছেন যে ইডি এবার কোর্টের নির্দেশ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে বা গ্রেফতার করতে পারবেন না। আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা এই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন, কখন অ্যারেস্ট করা যাবে এবং কখন অ্যারেস্ট করা যাবে না, তা সুপ্রিম কোর্টের নির্দেশে এবার থেকে ঠিক করা হবে। এই নির্দেশনামা নিয়ে কি ভাবছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস। স্যার, প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। স্যার, এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন ইডি যাকে তাকে যখন খুশি গ্রেফতার করতে পারবে না, এই রায়টা স্যার আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমে আমি বলি কি যে এই রায়তে আমি সন্তুষ্ট। কেননা যে একজন মানুষকে অ্যারেস্ট করা আর মানে দ্রুত অ্যারেস্ট করা, তো অ্যারেস্টটা জিনিসটা কিন্তু অত্যধিক মানে সিরিয়াস। যে একটা মানুষকে যখন গ্রেপ্তার করা হয় তার তার সম্পূর্ণ অধিকার তার খর্ব হয়ে যায়। বাড়ির থেকে বাইরে মানুষে তাকে ভাবে যে সে চোর কিনা, ও কিছু একটা করেছে কিনা। অর্থাৎ এইটা বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেকবার বলেছেন যে কথায় কথায় যেন গ্রেপ্তার না করা হয়। এটা আইনের কথার থেকে বড় কথা হচ্ছে যে মন্তব্য। কিন্তু এইবারে হচ্ছে ইডির প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যখন তারা কোনো কেস করে সোজা বাংলায়, তখন তারা নিজেদের ক্ষমতা আছে অ্যারেস্ট করার। এইবারে সুপ্রিম কোর্ট কি বলছেন যে তুমি কেস করেছে বটে, কিন্তু কিছু যদি কাউকে তুমি গ্রেপ্তার করো তাহলে আমাদের কোর্টের তুমি পারমিশন নাও। তা আমি বলবো কি, এটাতে অসুবিধাটা কি আছে? কেন যদি কাউকে সে অ্যারেস্ট করতে যায়, সে তদন্ত করে কিন্তু দেখে নিয়েছে যে এ এমন একটা অপরাধ করে ফেলেছে যার যার প্রমাণ আমাদের কাছে আছে, তাকেই তো আমি অ্যারেস্ট করতে যাব, তাই নাকি? এটা জিনিসটা বোঝা দরকার। আমি কাউকে অ্যারেস্ট করতে যাব, রামশ্যাম যদু মধু যে কোনো লোককে আমি অ্যারেস্ট করতে যাবো নাকি একটা কেসে? এত না। এটা বিশেষ ব্যক্তি বা 2জন ব্যক্তি বা 5জন ব্যক্তি বা 7জন ব্যক্তি, যারা আমরা তদন্ত করে আমি দেখেছি যে এরাই দেখতে পাচ্ছি অনেক প্রমাণ তাদের বিরুদ্ধে, তাদেরকে আমার অ্যারেস্ট করা দরকার। তো আমার ক্ষমতা আছে, এই যে আইন যেটা আছে এখন পিএমএল এর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বলা হয়, তাতে আমি তাদেরকে গ্রেফতার করতে পারি। তো এখন সুপ্রিম কোর্ট বলছে না, তুমি গ্রেফতার করো না, তুমি আমাদের মানে কোর্টের অনুমতি নিয়ে অ্যারেস্ট করো। আমি বলবো এটা কেন ভালো কাজ কেন? এবার আমি একটু সিবিআই এর কথায় ফিরে আসি। সিবিআই যে আমাদের ম্যানুয়াল আছে সেখানে বলা আছে যে এই তদন্তের সময় অ্যারেস্টটা যখন নিতান্ত দরকার হবে তখনই তাকে অ্যারেস্ট করো, তার আগে করো না। কেননা অ্যারেস্ট করলে এমনি অনেকটা ঝামেলা আছে। অ্যারেস্ট করলে তার সঙ্গে সঙ্গে তাকে কোর্টে নিয়ে যেতে হবে, সেইখানে আবার তার বেল চাইবে। এই যে আরম্ভ হয়ে গেল, প্রত্যেক সপ্তাহ মানে 2 সপ্তাহ অন্তর তাকে আবার যেতে হবে। ফলে কমপক্ষে 2জন, আরো 2জন লয়ার আমাদের আছে, তারাও এনগেজড হয়ে যাবে। তার থেকে কি হয়, আমি যদি কেসটা নিজেরা তৈরি করে বানিয়ে ঠিক মতো করে নিয়ে চার্জশিট করে দিয়ে তারপরে বললাম যে এইবার আমাকে নন অ্যাভেলেবল ওয়ারেন্ট দিন, কেননা ওর জেলে থাকা দরকার। তা না হলে ও ও ও হচ্ছে প্রভাবশালী, অন্য লোককে, আমার যারা সাক্ষী আছে
তাদেরকে ধরকাবে, তখন তিনি একজন নন বেলেবল ওয়ারেন্ট উনি দেবেন, দিয়ে সেটা তাকে করে ও 1.5 বছর 2 বছর ওখানে থাকো। তো এই কাজটা কিন্তু যখন আমি সিবিআই জয়েন্ট ডাইরেক্টর ছিলাম, এডিশনাল ডাইরেক্টর ছিলাম, আমার ওই ম্যানুয়ালটা আমি একেবারে আমি বলতে পারেন যে ওটা আমাদের যেরকম সংবিধান আছে ওই সংবিধানের মতোই আমরা মানতাম। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই যে ম্যানুয়াল ওটা খুবই ভালো এবং ওটাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ এইবার সংক্ষেপে বলি, তাহলে অসুবিধাটা কি আছে ইডির? আর একটা প্রশ্ন আছে যে বেশ কিছুদিন ধরে নানা ধরনের লেখাও দেখি আমি, আর পলিটিশিয়ানসরা তো বটেই, যাদের বিরোধী তারা তো কোনো কিছু পেলে তিলকে তাল তাল করে যে এই গভর্নমেন্ট, এই মমতা এর গভর্নমেন্টকে বলে বিজেপির গভর্নমেন্ট কোথায় কোথায় লোককে অ্যারেস্ট করছে, তাদেরকে পলিটিক্যাল মানে রাজনৈতিক ক্ষমতার জন্য এই করা হচ্ছে। তাদের দিক থেকেও ভালো যে ভাই আমি তো অ্যারেস্ট করছি কোর্টের অনুমতিতে করছি। তাহলে আমি বলবো কি, একটাই অসুবিধা হয়ে গেল যে যারা বিরোধী পক্ষ গালিগালাজ করতো বা নরেন্দ্র মোদীকে খোঁচা দিত এই ব্যাপারে, ইডির ব্যাপারে, তাহলে সেই খোঁচাটাও দেওয়ার কোনো জায়গা থাকলো না। তাহলে অসুবিধাটা কি আছে? আমি আমাকে তাই বলে সেক্ষেত্রে একটা রাজনৈতিক প্রভাব মুক্ত হলো ইডি বা সিবিআই, এটা কি আপনার সাথে মনে হচ্ছে? আমি বলবো যে রাজনৈতিক ওইখানে আমি বলবো কি, এইটা দেখুন, যখনই কোনো সিআইডি বলেন, সিবিআই বলেন, যাই বলেন, কাজ করতে করতে সুপ্রিম কোর্টে কি 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 করে থাকেন যে অনেক সময় কি হয়, একটা অর্ডার তারা বহু আগে দিয়েছে, এটাও বহু আগে দিয়েছে, সুপ্রিম কোর্টে এটা অ্যাপ্রুভ করেছিলেন। তো সুপ্রিম কোর্টে আবার চিন্তা করে দেখলো কি, একটু তো আমাদেরকে আরো মানবিক হতে হবে, আরো মানবিক হতে হবে। তো সেই কাজগুলো কিন্তু সেই আদেশ তো আর সাধারণ মানুষ দিতে পারে না, বা হাইকোর্ট তো দিতে পারে না। এই বিচার ব্যবস্থার মানে সবচেয়ে যে উঁচু জায়গা সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। অর্থাৎ সেইটাকে তো আমাদের মেনে নিতে হবে। আর একটা কথা, ওই যে উনি বলছেন যে আমি মানি না, হাইকোর্টও মানি না ইত্যাদি, ওটা বললে হয়? আমি হয়তো ব্যক্তিগতভাবে একমত নই, সেটা অধিকার আছে, কিন্তু এখানে এই সমস্ত ব্যক্তিগত মতের মধ্যে নাই। এটা তো আইন হয়ে গেল এখন। এইটা অর্ডার দেওয়ার পরে, এই জাজমেন্ট দেওয়ার পরে আইন হয়ে গেল। তো অতএব আমি মনে করি কি, এইটাতে ইডিরও যেরকম সম্মান আরো বাড়বে। যে সরকার, তিনি এই সরকার পাওয়ারে আছে, আবার পরবর্তীকালে আরো সরকার পাওয়ারে আসবে, তাদেরও পক্ষে এটা মানে আরো সম্মানজনক হবে। শেষ প্রশ্ন, সাধারণ মানুষ অনেকে অভিযোগ করেন সেটিং এর জন্য নাকি এই রাজ্যে দুর্নীতি সহ একাধিক তদন্ত থমকে যাচ্ছে, মানে যে গতিতে হওয়া উচিত ছিল হচ্ছে না। এই সেটিং তত্ত্বটা নিয়ে স্যার আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই যারা বলেন তারা কি আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পেরেছে? যারা সেটিং এর কথা বলেন তারা কি তারা আন্দাজ করছে না, ওরা অন্যের এই গভর্নমেন্ট যা করছে তাহলে তো গভর্নমেন্টকে ডিসমিস করে দেওয়া উচিত, রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত। কিন্তু এইখানে আমি কি বলি জানেন, যে এই নরেন্দ্র মোদীর বা অমিত শাহের বা এই সরকারের তাদের একটা ইগো আছে, অহংকার আছে, যে তারা ওই কংগ্রেসের মতো, বিশেষ করে ইন্দিরা গান্ধীর মতো বারবার রাজ্য সরকারকে তারা ডিসমিস করে নাই। এইটা একটা প্রধান কারণ। কিন্তু যেহেতু ডিসমিস করলো না, তখন সেটিং হয়ে গেল, 1 নম্বর। আর একটা কথা, কত কেস হলো লক্ষ্য করে দেখেছেন? কত কেস হয়েছে এই পশ্চিমবঙ্গে হাইকোর্টের আদেশে, হাইকোর্টের নজরদারির দ্বারা কত কেস হয়েছে, হিসাব আছে কের? তো কত কেস করবে সিবিআই, ফলে অনেক সময় লেগে যায়। এই কথা বলছি যে সন্দেশখালীতে এখন হাইকোর্ট বলেছেন যে সব এই যে সমস্ত যা ঘটনা ঘটেছে, নারী নির্যাতন হোক, তো তো সেটা বা ওই জমি জমা নিয়ে যাওয়া হোক, সবই কিন্তু তদন্ত করবে সিবিআই, এবং এই হাইকোর্ট তার তদারকি করবে। আপনি কি ভেবেছেন এই
অলরেডি প্রায় 150-200 কেস রেজিস্ট্রি হয়ে গেছে, হয়েছে কিনা? তো 150-200 কেস অলরেডি রেজিস্ট্রি হয়ে গেছে। তাহলে কি হবে যে এর পরে মানে 1050 অলরেডি অভিযোগ হয়েছে, মানে সিবিআই পেয়েছে ওই দিয়ে, মানে সে নিজেরা কাগজ দিয়ে করুক বা ইমেল দিয়ে করুক। এখন কি হচ্ছে, ওখানে গতকালকে সিবিআই ক্যাম্প করে ফেলেছে, এবং সেটাও হাইকোর্টের অর্ডার নিয়েই, এবং সেখানে হাইকোর্ট তার অর্ডারই দিয়ে দিচ্ছে তারাই করবে, এবং সেখানে সেন্ট্রাল ফোর্স সেখানে থাকবে। আমি কিছুদিন আগে বলেছিলাম, মানে নিজের ডায়েরি লিখেছি, আমি ডেট বলে দিতে পারি, ছেড়ে দিন। তো আমি সেটা বলেছিলাম যে এই যে সন্দেশখালিতে যে সমস্ত মহিলারা তারা এই প্রতিবাদ করেছিল, তাদের কপালে কষ্ট আছে, তাদের কপালে অনেক কষ্ট আছে। কেননা এই যখনই এই সমস্ত এই সিবিআই ইনভেস্টিগেশন বলেন, বা এই এখন ইলেকশন চলছে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে, যখন চলে যাবে তখন আরো অন্যায় অত্যাচার শুরু হয়ে যাবে। অলরেডি অন্যায় অত্যাচার শুরু হয়ে গিয়েছে আরো নতুন করে, এবং কালকে আছে একটা কেস, গতকালকে কাগজে দেখবেন আপনি, অলরেডি একটা কেস হয়েছে। তাহলে তারা কোথায় মুক্তি পাবে? এই যে কেসটা, এটাতে দুটো আনসার হয়ে যাবে আপনার কোশ্চেনে, সেটিং ও কোশ্চেনের উত্তর হয়ে যাবে। এই যে 1000 প্রায় 1500 কত কেস অলরেডি হয়ে গেছে, কিন্তু আরো মনে হয় যে আরো কমসে কম আরো 500-700 হবে, তার 2000 কেস মতো ধরে নেন। তাহলে এই কেস তদন্ত করে কোর্টে চার্জশিট দেওয়া এবং তারপরে তার যে বিচার করার তার দায়িত্ব তো সিবিআই, কি না? তাহলে 2 বছরে হবে না? হবে কি? 2 বছরে অসম্ভব। তাহলে ওখানে কি করতে হবে? সেন্ট্রাল মানে প্যারামিলিটারি ফোর্স ওখানে রাখতে হবে, তাহলে ওদের উপরে অন্যায় অত্যাচার হবে। আমি সেইটাই লিখেছিলাম যে 3 সপ্তাহ আগে ডায়েরিতে, যে তাহলে তো এরা যদি সব চলে যায়, ওদের পরে আরো অন্যায় অত্যাচার শুরু হবে। আচ্ছা, ইনসিডেন্টালি এই যে স্টিং মিং যা বলেন, এটা তো পার্ট অফ দিস কেস, এই বিষয়ে তো সেটাও সিবিআই ইনভেস্টিগেশন করবে। বাবা জীবন কোথায় যাবে? যা ইচ্ছে তাই করে দেওয়া হলে হয়ে যাবে? এটাও তদন্তে আসবে। আর একটা কথা বলি, এরা নিজেরাই, এই হাইকোর্ট বলেছেন যে হাইকোর্টে এখানকার কে বলে সর্বোচ্চ যিনি আইনের সরকারের অ্যাডভোকেট জেনারেল বলছেন যে এমন কেস আছে, যখন এটা তর্ক বিতর্ক হচ্ছিল, মানে শুনানি হচ্ছিল যে সিবিআই কে দেওয়া হবে, সিবিআই কে দেওয়া দরকার নেই, আমরাই করি, কেন আমরা তো 40-45টা কেস, তারও বোধহয় বেশি আমরা করেছি, এবং সেটা 4 বছর আগে। তার মধ্যে ধর্ষণের কেসও আছে। আচ্ছা, এখন বলছো তুমি ধর্ষণ এই কোনো হয় নাই, নিজেই বলেছো যে তার মধ্যে ওই শাহজাহানের বিরুদ্ধেই কেস রয়েছে, ধর্ষণের কেস, এবং সেটা 4 বছর আগের কেস। তার মানেটা কি? এই যে একটা যে এমন ঘটনা ঘটেছে, তার জন্যই সুপ্রিম হাইকোর্ট অনেক হিয়ারিং করে, প্রথম হচ্ছে কি, আমি স্যালুট করি যিনি যে বিচারক মহাশয়, তার আমি বলবো কি, তিনি সব রিপোর্ট পড়ে তার কেঁদে উঠেছিলেন, এরকমই ভাবে লিখেছেন তিনি নিজেই কেসটা করেছিলেন। এটা কিন্তু কেউ কেস করে নাই, হাইকোর্ট নিজেরা কেস করেছেন, মানে নিজে কেস করেন। তারপরে উনি সুমোটো, সেই ইংরেজিটা তো মানুষ বুঝতে পারবে না, তার ক্ষমতা মতো নিজেই স্বতঃস্ফূর্ত হয়ে তিনি কেসটা করেছিলেন। তারপরে উনি দেখলেন কি, এ তো অনেক লম্বা হবে, অনেক আর্গুমেন্ট করতে হবে। উনি তারপরে চিফ জাস্টিসের কোর্টে, ডিভিশন বেঞ্চে সেখানে দিয়ে দিলেন, তিনিও নিয়ে নিলেন।
তারা অনেক সময় অনেক দিন ধরে এটাকে আলোচনা টালোচনা করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বলছে না, একমাত্র এই ব্যাপারে ইনভেস্টিগেশন করবে সিবিআই। আর একটা কথা বলি, আপনারা ওই যে ওখানকার যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং এমনকি পুলিশ এবং অন্য লোককে দিয়ে যারা যারা তাদের জমি জোর করে নিয়েছে তাদের সব দরখাস্ত নিয়েছিলেন, কাউকে কাউকে নাকি আপনি জমিও ফেরত দিয়েছেন, তাহলে জমি যে জোর করে নিয়েছে এরা তো প্রমাণ। তো এখন বলছেন কিছু হয় নাই। তো মানে কথাবার্তা তো সব জলের মধ্যে চলে, তো মিথ্যে কথা বলে ধরাই খেয়ে যেতে হয়। একটা করতে গেলে আর একটা ধরা খেয়ে যাবে। এটা বললেন যে না কিছু হয় নাই, আবার দেখা গেল অ্যাডভোকেট জেনারেল নিজেই বলছেন 4 বছর আগে থেকে কেস হয়েছে। তো তো তারপর এইবারে কনক্লুশনে আসি যে এই কেসে তদন্ত করতে গেলে যখনই 2 বছর ধরে চলবে তখনই কথা বলা আরম্ভ করবে, আমি নাম করব না, তখন ওই ওই কংগ্রেসের লোক সিপিএম এর লোক বললো সেটিং হয়ে গেছে। এটা ঠিক না, এর সময় লাগবে তো, বলুন অন্য কেস ছেড়ে দিন। এই কেসটা করতে আমি বলে দিলাম যে কম পক্ষে আমি বেঁচে থাকবো কিনা জানি না, আপনি তো থাকবেন। 2 বছরের নিচে 2 বছরে তো কিছুই হবে না, মানে কিছু কেস চার্জশিট হয়ে যাবে এবং তো চলতে থাকবে, কিন্তু 2 বছরের বেশি সময় লাগবে এটা তদন্তটাকে কমপ্লিট করতে, এবং এর যে পুরো বিচার কোর্টে বিচার হতে আরো কমপক্ষে 5 বছর মানে 10 বছর সময় লাগবে। অর্থাৎ এই 10 বছর ধরে যদি এই এখন ওদের ক্যাম্প করে ফেলেছে, আমি খুব খুব খুশি যে ক্যাম্প হয়েছে, সেন্ট্রাল ফোর্স ওখানে গিয়েছে। এইবার এই যে যারা এখন বদমাইশ লোক, যারা কথায় কথায় তারা অথচ মাস 2 আগেই বলেছিলে যে আমাদের লজ্জা করে ভোট চাইতে, ক্ষমা চাইতে, এটা রিপোর্ট বেরিয়েছে, আমার কাছে ক্লিপিংস রয়েছে। আর এর মধ্যে এখন স্টিং মিং অমুক তমুক ইত্যাদি হয়ে গেছে। এটা কখন হয়েছে? যখন ওখানে ওই বন্দুক টন্দুক পাওয়া গিয়েছে আর এর টাকা বাড়ছে, মানে ইডির কি বলে শাহজাহানের টাকা বাজেয়াপ্ত হচ্ছে যখন বাড়ছে, সেই সময় তখন স্টিং হচ্ছে। এই সমস্ত যে কোনো বাচ্চা ছেলে বুঝতে পারে। তো এইগুলো করে আরো নিজেদেরকে ওই দুর্বৃত্তর খাতায় নাম লেখাচ্ছ। সত্যি সোজা কথা সোজাভাবে এইভাবেই বলেন উপেন বিশ্বাস। অনেক প্রশ্ন উঠতে পারে, সিবিআই ইডির কি ম্যান পাওয়ার শর্ট, বিচার ব্যবস্থায় বিচারক কে, দেশের সংখ্যা কম, যে এত জটিল ভাবে এত দীর্ঘমেয়াদী হয় এক একটা বিচার, এই সমস্ত প্রশ্ন পরের দিনের জন্য তোলা থাকলো। আপাতত দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।